নমস্কার, দূরদর্শন বাংলায় আপনাদের সকলকেই স্বাগত। বুধবার সন্ধ্যে 7:30, যদিও 7:30 থেকে আমরা একটুখানি পিছিয়ে গেছি বা এগিয়ে গেছি বলা যেতে পারে, তবু বুধবার সন্ধ্যে 7:30 ধরে নিয়ে আমাদের যুক্তিতক্ক অনুষ্ঠানে আপনাদের সকলকার উপস্থিতি একান্ত কাম্য। আপনারা সবাই জানেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষ একটা অদ্ভুত, যাকে ইংরেজিতে বলে ডিস্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, খুব একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এবং আমরা সবাই একটুখানি বলা যেতে পারে যে বিমর্ষ, হতাশ, ক্রুদ্ধ এবং নানা রকমভাবে এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি যেখান থেকে বেরিয়ে আসাটা অত্যন্ত জরুরি। যদিও আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে এসএসসি এবং ওই টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম, কিন্তু গতকাল দুপুরবেলা জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে যে ঘটনা ঘটে গেছে সেই ঘটনার একটু উল্লেখ না করে বা প্রথম দিকে আমাদের অতিথিদের সঙ্গে সেই ঘটনার একটু উল্লেখ না করে এসএসসিতে ঢোকা বোধহয় অন্যায় হবে। আমি কোনোটাকেই ছোট মনে করছি না, কিন্তু সবই এত ডিস্ট্রেসফুল, সবই এত দুঃখজনক, সবই এত বেদনাময়, সবই এত ক্রুদ্ধ করছে আমাদের। তাই সবগুলোকে তো এক জায়গায় একসঙ্গে আনা যায় না, তবু আমরা চেষ্টা করব কিছুটা কাশ্মীর নিয়ে আলোচনা করে 5-10 মিনিট, তার জন্য আমরা অন্য সময় অনেক সময় দেব, কিন্তু তারপরে আসবো আমাদের এসএসসির আলোচনায়। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসাবে রয়েছেন আমার একদম ডান দিকে বিশিষ্ট সাংবাদিক প্রতিম রঞ্জন বোস, আমার ডান দিকে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সমর্থক অসীম মণ্ডল, আমার বাঁ দিকে রয়েছেন, তাকে কি বলবো সে একটু আগে আমরা কথা বলছিলাম, কিন্তু সম্মান জানিয়ে আমরা বলবো অবশ্যই শিক্ষিকা সায়নী রায়। তিনি এখনও ঠিক জানেন না তিনি কোন অবস্থায় আছেন। এবং একদম বাঁ দিকে রয়েছেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শতরূপা। আমি যেটা বলছিলাম, শুধু এখানে যুক্তি নয়, তর্ক নয়, আমরা শুধু একটুখানি আমাদের যে 26 জন সহনাগরিক নিহত হয়েছেন পহেলগাঁওতে তাদের প্রতি সমবেদনা জানিয়ে, শোক প্রস্তাব নিয়ে এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শুধু দু একটা কথা বলবার চেষ্টা করব। প্রতিম, ছোট্ট করে। ঘটনাটা তো আমাদের ক্রুদ্ধ করছে, তবে আমার মনে হয় যে এখন আমাদের যে রেসপন্স হবে সেটা ওই বলে রিভেঞ্জ ইজ বেস্ট সার্ভড ওয়েন কোল্ড। তো ভারতবর্ষের তো একটা থ্রাইভিং ইকোনমি আছে, আমাদের বড় হওয়ার স্বপ্ন আছে, আমাদেরকে ড্র্যাগ করা হচ্ছে, ঝামেলায় জড়াবার চেষ্টা করা হচ্ছে। সেটা আমার মনে হয় সমস্ত সাধারণ মানুষের সেইটুকু সময় সরকারকে দেওয়া উচিত যে তারা যেন ঠান্ডা মাথায় কাজটা করতে পারে। অবশ্যই আমরা সবাই চাই যে এর একটা মানে প্রতিশোধ শব্দটাই ঠিক শব্দ, নেওয়া হোক। সায়নী, আপনারা এমনি অত্যন্ত বেদনাঘন পরিস্থিতির মধ্যে রয়েছেন, আপনাদের ভবিষ্যৎ অনিশ্চিত, কিন্তু আপনাদের জীবনটা রয়েছে। আর যে মানুষগুলো পহেলগাঁওতে নিছক আনন্দ উপভোগ করতে গিয়ে তাদের জীবনটা বিসর্জন করে এলেন, তাদের জন্য কিছু কথা। দেখুন, সত্যিকারেরই মানে আমাদের যে অবস্থা, একটা প্রচণ্ড মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং সেটা কয়েক দিন বলবো না, কয়েক মাস বলবো না, হয়তো গত একটা বছর ধরে আমরা এই মানসিক যন্ত্রণাটার মধ্য দিয়ে যাচ্ছি। এবং সেই জন্য হয়তো সেই মানুষগুলোর যন্ত্রণাটা আমরা একটু বেশি বুঝতে পারছি। কেন জানি না, মনে হচ্ছে যে সকলেই সমব্যথী। আমি মানছি সকলেই সমব্যথী, যা ঘটেছে তার নিন্দা করার ভাষাও আমার কাছে নেই। আর উনি যেটা বললেন, সত্যি একটা প্রতিশোধ স্পৃহাই এখন মনের মধ্যে জাগছে। কিন্তু তাদের যে যন্ত্রণা স্বজন হারানোর, এবং যেটি ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছে, একটি মানে হৃদয় বিদারক দৃশ্য, সেই মেয়েটিকে মনে হচ্ছে যেন নিজেকে সেই জায়গায় বসে একবার দেখলে যেন মনে হতে পারে যে এই বেদনা, সেই যন্ত্রণা মানে কি বলবো, বর্ণনা করা যায় না। ঠিক। আমি একটা কথা বলি মাননীয় দর্শক আপনাদের, যে সারা পৃথিবীতে স্টিল ফটোগ্রাফ যাকে বলে, অর্থাৎ স্থির চিত্র, সেই স্থির চিত্রের প্রতিযোগিতাতে বিভিন্ন সময় বিভিন্ন রকমের ছবি, সারা পৃথিবীব্যাপী ছবি তারা আসে, প্রতিযোগিতায় অংশ নেয় এবং কিছু ছবি সেখান থেকে বাছাই করে, সেই বাছাই ছবির মধ্যে কোথাও আমরা দেখেছি যে কাদা মাটিতে মুখ গুজে একটা শিশু পড়ে রয়েছে, সে ছবি প্রথম পুরস্কার লাভ করেছে। অথবা কোনো জায়গায় দেখেছি যে একটা বিকৃত চেহারার শিশু ম্যাল নিউট্রিশনে পুরস্কৃত হয়েছে। কিন্তু স্বাভাবিকভাবে যে ছবিটা উঠেছে
এবং ওঠার পরে সেটা আমরা সামাজিক গণমাধ্যমে দেখেছি যে সদ্য বিবাহিত একটি দম্পতির স্ত্রী তার নিহত হওয়া পতির সামনে, স্বামীর সামনে বসে রয়েছেন, তার ভেতরে তার ছবিটার মধ্যে যে একটা অসহায়তা, যে একটা মানে ভাবলেশহীনতা, সেটা বোধহয় ওইভাবে প্রকাশ করা যায় না ছবির মাধ্যমে। কিন্তু ছবিটা যদি একটু গভীরভাবে দেখেন তাহলে ওই স্ত্রীর হৃদয়ের মধ্যে, মস্তিষ্কের মধ্যে সেই সময়তে কি চলছে সেটা বোধহয় অনুভব করা সম্ভব নয়। অসীম, একটা অদ্ভুত ঘটনার মধ্যে দিয়ে আমরা গত 24 ঘন্টা ধরে যাচ্ছি। এটা অত্যন্ত বেদনাদায়ক এবং মানে হৃদয় বিদারক। এরকম একটা ঘটনা, যারা ফ্যামিলি নিয়ে বেড়াতে গেছে এবং এই ফ্যামিলি নিয়ে বেড়াতে গেছে তার আগে অনেক রকম পরিকল্পনা হয়, বাড়িতে বসে পরিকল্পনা হয়। এখন তো মানে হোয়াটসঅ্যাপ, যিনি ছিলেন তিনি তো ফ্লোরিডাতে চাকরি করেন, তো কতদিন ধরে প্ল্যান হয়েছে। এবং এই যে অভিঘাত না, যখন বিপদ আসে, যখন সত্যিকারের অ্যাক্সিডেন্ট ঘটে যায়, ওই অভিঘাতটা ওই মুহূর্তে হয়তো বোঝা যায় না যে সেটা কতখানি হৃদয় বিদারক। শুধু এইটুকুই বলবো, যেটা প্রতিমদাও বলার চেষ্টা করলেন, যে প্রতিশোধ স্পৃহার থেকে বড় জিনিস এটা নিয়ে যেন রাজনীতি না হয়। এই যে বারবার করে বলা হচ্ছে হিন্দু মারা গেছে, ওখানে মুসলমানও মারা গেছে, একজন রয়েছে, নাম রয়েছে। আমরা ইসলাম যে সন্ত্রাসবাদ, সেই ইসলাম সন্ত্রাসবাদকে নিন্দা করব। এই সন্ত্রাসবাদের কোনো ইয়ে হয় না, এরা নাম নিয়ে করে। তো মানুষ মারা যাচ্ছে, তার জন্য রাষ্ট্র যেন দাঁড়ায়, এটি বক্তব্য। ঠিক শতরূপা, এই মুহূর্তে আমি ঠিক জানি না এখনো শেষ হয়েছে কিনা, কিছুক্ষণ আগে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠক শুরু হয়েছে প্রধানমন্ত্রীর বাসভবনে। তার কি ফল আমরা হয়তো এই মুহূর্তে স্টুডিওতে আছি বলে ঠিক এই মুহূর্তে বুঝতে পারছি না, ছবি দেখলে, এই গুগল দেখলে হয়তো আমরা বুঝতে পারবো। কিন্তু সরকার যে পদক্ষেপ করবেন তার কিছুটা ইঙ্গিত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দিয়েছেন, যে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এবং আমি এই সরকারি বা এই কি বলে ব্রডকাস্ট সিস্টেমের মধ্যে দাঁড়িয়ে প্রতিশোধ শব্দটা ব্যবহার করছি না, কিন্তু সেই রকমই কিছু একটা জনরোষ তৈরি হয়েছে যে একটা কিছু করা দরকার। প্রসেনজিৎ বাবু, প্রথমত ধন্যবাদ। আজকে এরকম একটা আপনি যেরকম শুরু করলেন, যে সত্যি সত্যি আমাদের দেশ তথা রাষ্ট্র, রাজ্য সবই একটা কিরম মানে একটা বিভৎস অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমার বলবার বা জাস্টিফাই করার মতো, যেহেতু আমি বিজেপি স্পোক্সপারসন, আমার জাস্টিফাই করার মতনও কোথাও কোনো জায়গা নেই, কোনো মানে বাক্য ব্যয় আমি এই নিয়ে করতে রাজি নই। তবে একদম ঠিক কথা, আপনি যদিও প্রতিশোধ কথাটা তুলতে চাইছেন না, মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী একেবারে ক্লিয়ার, ইন নো আনসার্টেন টার্মস পরিষ্কার বলে দিয়েছে যে ভারতবর্ষ এই জিনিস সহ্য করবে না এবং কিছু মুহূর্তের মধ্যে আমরা এটার যথাযথ জবাব আমরা দেবো। আমি আবারও মানে এই অপরচুনিটি আমি একটু বলতে চাই যে 3 জন যে বাঙালিরা মারা গেছে এবং যে 27 জন মারা গেছে, সত্যি সত্যি অসীমবাবুর সঙ্গে আমি একদম একমত যে এখানে কোনো রাজনীতি নয়। তবে এটাও অস্বীকার করার জায়গা নেই, এই যে টেররিস্টদের একটা স্পেসিফিক প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি, সেটাতেও কিন্তু চোখ বন্ধ করে রাখা উচিত নয়। যেখানে পরিষ্কার যারা যারা বেঁচে ফিরেছে প্রত্যেকে এক কথা বলছে, তাদের ধর্ম জিজ্ঞেস করা হয়েছে, তাদের নাম জিজ্ঞেস করা হয়েছে, তারা জিজ্ঞেস করেছে মোদির লোক কিনা। তো এটা একেবারে স্পেসিফিক। আমরা এগোবো না এটাতে, আর এগোবো না। আমি শুধু একটাই কথা বলি, না না, আমি এটা বিতর্কের জন্য আজকে রাখিনি, সেজন্য বিতর্ক যেদিন রাখা হবে সেদিন যা যা বলার আমরা প্রাণ খুলে বলবো, মন খুলে বলবো। কিন্তু একটাই জিনিস বলার, এই সময়তে আমি দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে ধন্যবাদ জানাবো যে তিনি ঘটনার পরেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে তাদের সমর্থন জানিয়েছেন। কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে তিনিও স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে সমর্থন জানিয়েছেন। এই মুহূর্তে সরকার যা পদক্ষেপ করবেন আশা করা যায় সারা দেশ তাতে সমর্থন করবেন এবং তারপরে চুলচেরা বিশ্লেষণ হবে কোনটা ঠিক কোনটা ভুল। আমরা আসি আমাদের শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে তথাকথিত স্ক্যাম, আমি এখনও তথাকথিত বলছি অসীমবাবুকে সম্মান দেখিয়ে, যদিও আদালতের তরফ থেকে এটাকে স্ক্যাম হিসাবে বলে দেওয়া হয়েছে, তাতে আসব।
এবং আপনারা জানেন যে আসার আগে আমাদের একটি প্রতিবেদন আপনাদের শোনানো হয়, দেখানো হয়। প্রতিবেদনটি দেখে নিন, শুনে নিন, তারপরে আসছি মূল আলোচনা। মাঝের ব্যবধান মাত্র কয়েক মাসের। সরকারি দুর্নীতির প্রতিবাদে আবারও পথে বসে রাত জাগতে বাধ্য হল কলকাতা। ডাক্তারের পর এবার পথে শিক্ষকরা। চলতি মাসের শুরুতে 2016 সালের এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়ে দেয় 2016 সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক কারচুপি হয়েছে। ফলে 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের এই রায় কার্যত প্রশ্নচিহ্নের মুখে পড়ে গেছে রাজ্যের 26,000 শিক্ষক শিক্ষিকার কর্মজীবন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গত 7ই এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, কোনো যোগ্য ব্যক্তিকে চাকরি হারাতে হবে না, যোগ্যদের কারো সার্ভিস ব্রেক হবে না। রাজ্যের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের কাছে রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হবে। এই প্রসঙ্গে প্ল্যান এ, বি, সি, ডির কথাও এদিন জানান মুখ্যমন্ত্রী। এছাড়াও শিক্ষক শিক্ষিকাদের স্বেচ্ছায় কাজে যোগ দেওয়ার নিদান দেন মুখ্যমন্ত্রী। তবে স্বেচ্ছায় কাজে যোগ দেওয়ার সিদ্ধান্তের ব্যাপারে দ্বিধা বিভক্ত হতে দেখা যায় শিক্ষক শিবিরকে। এরপর নববর্ষের ঠিক পরেই দেশের শীর্ষ আদালত নির্দেশ দেয়, নতুন নিয়োগ না হওয়া অবধি যারা যোগ্য অর্থাৎ যাদের বিরুদ্ধে অভিযোগ নেই তারা কাজে যোগ দিতে পারবেন এবং বেতনও পাবেন। আগামী 31শে মের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে এসএসসিকে। গ্রুপ সি, গ্রুপ ডির শিক্ষাকর্মীরা কাজে যোগ দিতে পারবেন না। সুপ্রিম কোর্টের এই রায় সাময়িক স্বস্তি দিলেও আশ্বস্ত করতে পারেনি শিক্ষকদের। তাদের দাবি, এসএসসিকে উপযুক্ত নথি সহ যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। চাকরিহারা শিক্ষকদের সঙ্গে 11 তারিখ বৈঠকের পর রাজ্যের শিক্ষামন্ত্রীও আইনি পরামর্শ মেনে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের আশ্বাস দেন। কিন্তু বাস্তবে নির্ধারিত দিনেও তালিকা প্রকাশে অপারগ হতে দেখা গেল কমিশনকে। 21 তারিখ যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মী অধিকার মঞ্চ 2016-র 13 জন প্রতিনিধি দল দেখা করেন এসএসসির চেয়ারম্যানের সঙ্গে। শিক্ষকদের দাবি, তাদের প্রতিনিধি দলকে এসএসসির চেয়ারম্যান জানান, প্রথম 3টি কাউন্সেলিংয়ে যারা নিযুক্ত হয়েছিলেন তারাই যোগ্য, বাকি 4টি কাউন্সেলিংয়ে নিযুক্তরা চাকরি পাওয়ার অযোগ্য। এরপরেই ক্ষোভে ফেটে পড়ে রাতভর আন্দোলনে সামিল হন শিক্ষকরা। যদিও কমিশনের তরফে জানানো হয় আইনি পরামর্শ মেনেই কাজ হচ্ছে। কখনো ভবিষ্যতের কারিগরদের বুকে পুলিশের লাথি, কখনো তাদের প্রতি অন্যায়কে চাপা দেওয়ার চেষ্টা। শিক্ষকদের প্রতি রাজ্য সরকারের এই আচরণ কি শিক্ষা দিচ্ছে আগামী প্রজন্মকে, উঠছে প্রশ্ন। আমাদের সঙ্গে সায়নী রয়েছেন আর অসীমও রয়েছেন। আমি তাই অসীমকে আমাদের এখানকার এই লাইভ অনুষ্ঠানে ছোট্ট একটা দায়িত্ব দিলাম, সেটা হচ্ছে যে প্রথম কয়েক মিনিটে, 1-2 মিনিটে একটু সায়নীকে বুঝিয়ে দেওয়া তার ভবিষ্যৎটা কোথায় দাঁড়িয়ে আছে এবং কতটা নিশ্চিত আছে। অসীম। প্রথম কথা, যেটা আমাদের রায় বেরিয়েছিল, এটা বারবার করে চ্যানেলগুলোতে 26,000 শিক্ষক শিক্ষিকার কথা বলা হচ্ছে। সংখ্যাটা 26,000 নয়, এর মধ্যে গ্রুপ সি, গ্রুপ ডিও রয়েছে। সংখ্যাটা আমাদের 17,206 জন আমাদের শিক্ষক শিক্ষিকা যারা ছিলেন, এবং সেখান থেকে কালকেরও আপনারা জানেন যে সংখ্যাটা দেওয়া হয়েছে, সেই সংখ্যাটাতে প্রায় 10%, এই 17,206 জনের মধ্যে 10.44% যাদেরকে টেন্টেড বলে অলরেডি আমাদের যে রায়, সেই রায়ে চিহ্নিত করা হয়েছে। এবং আর যাদেরকে টেন্টেড বলে চিহ্নিত করা হয়নি, আনটেন্টেড বলে, নন টেন্টেড বলে, আনটেন্টেড কথাটা ওখানে ব্যবহার করা হয়েছে রায়ে, তাদেরকে 31শে ডিসেম্বরের মধ্যে চাকরিতে বহাল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 31শে মের মধ্যে তারা রাজ্য সরকারকে জানাতে হবে তাদের এই অ্যাডভার্টাইজমেন্ট, মডালিটিস ইত্যাদি ইত্যাদি বলার। এখন রাজ্য সরকার, প্রশাসনিক প্রধান এবং অনারেবল মিনিস্টার ইনচার্জ তিনিও আশ্বাস দিয়েছেন যে ভরসা রাখুন, আপনারা চাকরি ফিরে পাবেন। আমার ধারণা সরকারের প্রতি বিশ্বাস রাখলে আপনারা, আমি জানি এটা খুবই দুঃখজনক ঘটনা, এখানে জাস্টিফিকেশনের কোনো জায়গা নেই। আজকের আমি এখানে এসে কথা বলছি, আজকে যদি আমার ওই অবস্থা, সায়নীর যেই অবস্থা হয়েছে, আমি সেই অবস্থাটা নিতে পারতাম কি না। কারণ প্রত্যেকের একটা সামাজিক পরিচিতি রয়েছে, সামাজিক সম্মান রয়েছে, বাড়িতে সম্মান রয়েছে, পাড়ায় সম্মান রয়েছে, নিজের সন্তানের কাছে সম্মান রয়েছে, সেখানে সবাইকে একসঙ্গে মিশিয়ে দেওয়া, সেটা মানে এটা যে কতখানি মানে লজ্জাজনক একটা ব্যাপার। তো সেখানটাতে দাঁড়িয়ে যেখানে সরকার আপনাদের সাথে রয়েছেন, মুখ্যমন্ত্রী বারবার করে বলছেন, আশ্বাস দিচ্ছেন, সেটাকে যদি মেনে নিয়ে আপনারা চাকরিতে ফেরেন, তাহলে মনে হয় আগামী দিনে
আপনাদের যে অনিশ্চিত ভবিষ্যৎ এখন তৈরি হয়েছে সেটা হয়তো সেই ধোঁয়াশাটা কেটে যাবে। ঠিক। সায়নী, আমি যেটা বুঝতে চাইবো যে অসীমবাবুর এই কথাটা অসীমবাবুরা যাদেরকে নেতৃত্ব দেন বা যাদের হয়ে কথা বলতে আসেন মুখপাত্র হিসাবে, তাদের পক্ষ থেকে এটা বলা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু আমার যেটা বলার বিষয় যে পুরো বিষয়টার মধ্যে না একটা ইমোশন ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এবং ইমোশনটা ঢুকিয়ে দিয়ে করাপশনের মতো যে একটা কঠিন বস্তু, সেই কঠিন বস্তুটাকে বাদ রেখে পুরোটাই চোখের জলে এমনভাবে মাখিয়ে দেওয়া হচ্ছে যাতে করে আপনারা ব্যাপারটার মধ্যে আপনারাও চোখের জল ফেলে ফেলে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত বা 31শে মে পর্যন্ত কোনো রকমে বছরটা উতরে দেন। তারপরে সামনের মার্চ এপ্রিল মাসে নির্বাচন, তারপরে নির্বাচনটা আবার পোলিং অফিসার বা প্রিসাইডিং অফিসার হিসাবে উতরে দেন, এবং তারপরে আপনারা যেখানে যাওয়ার যান। তো এটা সাধারণ বুদ্ধিতে আমার মনে হয়েছে যে এই বিষয়টার মধ্যে যতটা না মানবিকতা আছে, তার মধ্যে মানে মানবিকতা সরকার পক্ষ থেকে দেখানো হচ্ছে, তার থেকে বেশি হচ্ছে যে কারাপশন, দুর্নীতি নামক যে কঠিন পদার্থটি আছে সেইটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। সায়নী, প্রথমেই যেটা বলবো যে এই যে উনি যেটা বললেন যে আমি সংখ্যাগুলোর মধ্যে অত যাচ্ছি না, আর প্রথম কথা যেটা আরেকটা কথা বলে দিই, এখন আর আমাদের দুঃখ চোখের জল বলে কিছু নেই। চোখের জল আমাদের শুকিয়ে গেছে, চোখ থেকে এখন আমাদের আগুন ঝরছে, সেটা আপনি করুণাময়ী গেলেই দেখতে পাবেন। চোখের জল আমাদের 1 বছর ধরে বইতে বইতে শুকিয়ে গেছে। কাকুতি মিনতি অনুরোধ করে করে আমাদের মুখের ভাষা, যে মোলায়েম ভাষাগুলো, সেগুলো বজ্র কঠিন হয়ে গেছে। আমাদের এই ভাষা ছিল না। আমরা ছোট ছোট বাচ্চাদেরকে শেখাই, একবার না বুঝলে না 5 বার বোঝাই, বলি বাবু বুঝতে না পারলে বাবু ভয় পাবি না, বলবি। তো সেই ভাষাগুলো কেন জানি নিজেদের অজান্তেই পরিবর্তন হয়ে গিয়ে গলার স্বরটার কঠিন হয়ে গেছে। এবং খুব দুঃখের সঙ্গে আপনাকে জানাচ্ছি, মুখ থেকে খুব বাজে কথাও বেরিয়ে যাচ্ছে মাঝে মাঝে, যেগুলো হয়তো আমরা কোনোদিনও ব্যবহার করতে জানিনি। মাফ করবেন আমি যদি কোনো খারাপ কথা বলে থাকি। আর একটা যেটা আমার অসীমবাবুকে বলার আছে, এই যে আপনি কতগুলো সংখ্যা বললেন যে টেইন্টেড বলে চিহ্নিত হয়েছে, মানলাম টেইন্টেড, ওই কটাই টেইন্টেড। চাই টেইন্টেডদের অস্তিত্বটা কোথা থেকে এলো? যুগ যুগ ধরে এত পরীক্ষা হয়েছে, সারা পশ্চিমবঙ্গে হয়েছে, ভারতবর্ষে হয়েছে, সারা পৃথিবীতে হয়েছে। আমরা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টের মতো পরীক্ষা দেখেছি, অনেক ধরনের, যেমন নিট হয় বা নেট হয়েছে, অবশ্যই হয়েছে, ধরা পড়েছে, খুবই ভালো কথা। মেডিকেলের পরীক্ষা নিয়ে স্ক্যাম শুরু করলে না 2016 সালেই পশ্চিমবঙ্গে যে শেষ জয়েন্ট এন্ট্রান্স মেডিকেলে হয়েছে সেটা দিয়ে শুরু করলে আর সেই সরকারটা 2016 সাল থেকে এই পর্যন্ত টিকতো না। জয়মাল্য বাগচির কোর্টে, ঠিক আছে তো, জয়মাল্য বাগচির কোর্টে এটা নিয়ে 5000 টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছিল। কি কারণে ছেড়ে দেওয়া হয়েছিল, কেন ছেড়ে দেওয়া হয়েছিল সেটা আলাদা বিষয়। আমি একটা বিজ্ঞাপনের বিরতি নিয়ে নিই সায়নী একটু, তারপরে আবার ফিরে আসছি। দর্জি বাবু নমস্কার, দুটো ড্রেস বানাতে হবে, ঠিক আছে? ঠিক এইরকম, একটাতে পাফ স্লিভস হবে দড়ির সাথে, আর আরেকটায় সালোয়ারের সাথে না সুন্দর করে সাইড পিস করে দেবেন। শার্টটা লম্বা একদম ছোট রাখবেন ক্রসপিং টাংসের সঙ্গে, আর ওড়নায় না স্ক্যালপের সাথে ফ্যান্সি লেস রেখে দেবেন। তবে দর্জি বাবু 4 দিন পর পার্টি আছে, এগুলো হয়ে যাবে তো? হয়ে যাবে। কিভাবে? জাস্ট লুকিং লাইক আ ওয়াও। ফ্যাশন সর্বদা বদলায়, উষা সর্বদা। ছিল না সব গল্প তৈরি হচ্ছে মানুষের জীবন নিয়ে। ফিরে এলাম বিজ্ঞাপনের বিরতির পরে। আমরা শিক্ষা দুর্নীতি নিয়ে আলোচনা করবার চেষ্টা করছি, কতটা করতে পারছি জানি না। প্রতিম নানা রকমের কথা, সায়নী আবার পরে আসছি আমি। সায়নী বলছেন তাদের গলার স্বর কঠিন হয়ে দাঁড়িয়েছে, চোখ দিয়ে আর জল পড়ছে না, এখন আগুন ঝরছে। কথাগুলো শুনলে হয়তো মনে হতে পারে যে অতি বিপ্লবী কথাবার্তা, কিন্তু এই ধরনের পরিস্থিতির মধ্যে যদি কেউ পড়ে, তোমরা ছেড়ে দাও, আমরা সাংবাদিক, আমরা জানি এই ধরনের বিষয়গুলো কিভাবে আমাদের জীবনে ঘটে, কিন্তু আমরা জানি যে আমরা কোনো স্থায়ী চাকরি করবার জন্য এই পেশাকে বেছে নিইনি। যারা স্থায়ী চাকরি করবার জন্য পেশাকে বেছে নিয়েছেন এবং ভালোবেসে বেছে নিয়েছেন, যারা তাদের
অবসর জীবনের জন্য নানা পরিকল্পনা করে রেখেছেন, তাদের এই রকম মাঝ রাস্তায় হঠাৎ ওপর থেকে নিচে পড়া, এর মধ্যে মানবিকতা দেখিয়ে ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, যেখানে আইন শেষ কথা বলে দিয়েছে, তারপরে এই ধরনের কথাগুলো মানায় কি? প্রথম কথা হচ্ছে যে ওনাদের বয়স কম, সুতরাং আমি বলবো যে এটাকে খুব পজিটিভলি নিতে, ওনারা আবার কোনো স্কুলে, সরকারি স্কুল না হোক বেসরকারি স্কুলে ওনারা জায়গা পেয়ে যাবেন। এটা হচ্ছে সোজা কথা। ওনারা যোগ্য, যখন যারা যোগ্য তারা ঠিক পেয়ে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে, সেটা গেল হচ্ছে চাকরি গেল যাওয়া, যে কোনো জায়গাতে 50টা লোকের চাকরি গেলেও তারা উৎকণ্ঠায় ভোগে, সুতরাং এটা নিয়ে প্রশ্নটা এখানে নেই। প্রশ্নটা হচ্ছে ভারতবর্ষের সবথেকে বড় এডুকেশন স্ক্যাম নিয়ে। এটা একটা পরিষ্কার চুরি, যেটা বলা হচ্ছে টেইন্টেড আনটেইন্টেড। টেইন্টেড মানে কি? যাদের আইনত টেইন্টেড দেখা গেছে, যদি বাকিরা নট আনটেইন্টেড নয়, যদি তারা টেইন্টেড নয় এটা যদি প্রমাণিত হতো, তাহলে ওই চাকরিগুলো, পুরো চাকরির প্যানেলটা বাতিল হতো না। তা এটা কোন ধরনের, অনেকগুলো প্রশ্ন আছে, সবাই জানে এগুলো। প্রথম কথা হচ্ছে, আমরা 2016 পর ওই রকম সময় থেকেই শুনছি সব চাকরি বিক্রি হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে, কোর্টে যখন কেস গেল, ধরা যাক সরকারের ওপর মহল, মুখ্যমন্ত্রী জানতেন না, কোর্টে যখন কেস গেল, তাহলে তার স্টক টেকিং করা দরকার, এবং সেই মুহূর্তেই সেটা প্যানেল বাতিল করে নতুন করে উনি একটা আইন করতে পারতেন যে এরাও অ্যাপ্লাই করতে পারবে, পরীক্ষা দিতে পারবে, যাই করতেন। সেটা বেনিয়ম হতো কি অনিয়ম হতো সে পরে ভাবা যেত, সেটা নিয়ে আলোচনা নয়। কিচ্ছু করা হয়নি, বারবার বলা হয়েছে কিচ্ছু হয়নি, আমরা ঠিক আছি। এবং সুপ্রিম কোর্টের রায় বেরিয়ে যাওয়ার পর বলা হচ্ছে যে ও কোর্টে কেন গেল, ওকে আইসোলেট করো। এটা কোন ধরনের যুগে, মানে কোন সমাজে আমরা বাস করছি? একটা সরকারের একটা ন্যূনতম যে দায়িত্ববোধ থাকে, অনেক সরকারের অনেক স্ক্যাম হয়, আমি বলছি না কোনো সরকার ধোয়া তুলসী পাতা, কিন্তু তারা যখন ধরা পড়ে অন্তত তারা ব্যাকফুটে যায়। যেটা ঘটেছে কোল ব্লক স্ক্যাম, যা ঘটেছিল সবাই জানতো ঘটছে, এবং সেটা খালি তার মধ্যে চাকরি ছিল না, আর সময়টার একটু কম লেগেছিল, এবং ঠিক একই রেজাল্ট হয়েছিল পুরো 1995 বা 93 থেকে পুরো অ্যালটমেন্টটা ক্যান্সেল হয়েছিল। সেম ঘটনা এক্ষেত্রে হয়েছে। একটা ফোন আছে আমাদের, আপনারা জানেন যে আমাদের যুক্তিতর্ক অনুষ্ঠানে দর্শকদের ফোন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? শুভ সন্ধ্যা দাদা ভাই। হ্যাঁ, আজকে অতিথিদের শুভ সন্ধ্যা জানিয়ে আমি প্রতিম বাবুর কাছে আমার জিজ্ঞাস্য, কবিগুরুর এই বাংলায় শাসকের দুর্নীতির বদান্যতায় যোগ্য অযোগ্য শিক্ষক বাঁচতে গিয়ে যেভাবে যোগ্য শিক্ষকরা চাকরি হারালেন, আমাদের রাজ্যটা কি ক্রমশ ইতরের রাজ্যে পরিণত হচ্ছে? কেন 1964 সালে কলকাতা শেষ দাঙ্গার ব্যাপারে বাংলা চলচ্চিত্র পরিচালক দীপ্তি ঘটক বলেছিলেন আমাদের দেশটা ক্রমশ ইতরের দেশ পরিণত হচ্ছে। তিনি বর্তমানে থাকলে কি ঠিক? অনেক ধন্যবাদ প্রতিম, আমি আসছি পরে, থাকুক একটু ধরা থাকুক, আমরা বিরতিটা নিয়ে নিই, বিরতি নিয়ে ফিরে আসছি আবার।
ফিরে এলাম বিরতির পরে। আমরা শিক্ষা দুর্নীতির এবং শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করছি। আমরা আরও একটি প্রতিবেদন আপনাদের দেখিয়ে নেব, শুনিয়ে নেব, তারপরে আসছি আলোচনায়। বিদ্যান সর্বত্র পূজ্যতে। ভারতীয় সংস্কৃতিতে বিদ্যা এবং বিদ্যানের স্থান এতটাই সুউচ্চ, কিন্তু সেই ভারতেই আমাদের রাজ্যে সরকারের দুর্নীতির কারণে নিজেদের অধিকার লড়ে নিতে রাস্তায় শুয়ে আন্দোলন করতে হচ্ছে আগামীর কারিগরদের। দুর্নীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে রাজ্যের শিক্ষক নিয়োগ সংস্থা, যার দায় ন্যায্য চাকরি হারিয়েছেন রাজ্যের প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা। শিক্ষক মহল ভাগ যোগ্য অযোগ্য এই দুই দলে, যেখানে শিক্ষার্থীদের একটা বড় অংশ স্বপ্ন দেখে আগামী দিনের শিক্ষকতার, সেখানে রাজ্যের এই হাজার হাজার ছেলেমেয়ের স্বপ্নই বিক্রি হয়েছে অর্থের বিনিময়ে। মাত্র কয়েক বছর আগে রাজ্যবাসী দেখেছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়িতে উদ্ধার হওয়া টাকার পাহাড়। গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রীও। শিক্ষক নিয়োগে দুর্নীতির দায়ে গ্রেফতার হয়েছেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সহ আরও বেশ কিছু আধিকারিক। সময় বদলেছে, শিক্ষা দফতরের কুর্সিতে আসীন হয়েছেন নতুন আধিকারিক, বদলে গিয়েছে শিক্ষামন্ত্রীর মুখও। কিন্তু দুর্নীতি, কথার খেলাপের ধারাবাহিকতা, এসব ক্ষেত্রে কোনো বদল এসেছে কি? সরকারের দুর্নীতির দায়ে চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের দাবি অনুযায়ী যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের ক্ষেত্রে দেখা গেল কথা রাখেনি শিক্ষা দফতর, কথা রাখেনি শিক্ষামন্ত্রীও। ফলে ক্ষোভ বেড়েছে শিক্ষক শিবিরে। বিক্ষুব্ধ শিক্ষকরা রাজ্যের শিক্ষামন্ত্রী এবং এসএসসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে গরমের মধ্যেই আচার্য ভবনের সামনের রাস্তায় বসে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। রাজ্যের প্রশাসন মুখ্য শিক্ষকদের স্কুলে গিয়ে কাজ শুরু করতে বলেছেন, কিন্তু এও বলেছেন বেতন নিয়ে ভাবার প্রয়োজন নেই। তবে মৌখিক আশ্বাসে কি আদৌ চিরে ভিজবে? আইন মেনে নিজেদের কর্মস্থলে আবার কবে ফিরতে পারবেন শিক্ষকরা? এখন সেটাই দেখার। আমি শতরূপার কাছে আসবো, কিন্তু তার আগে আরেকবার সায়নীর কাছে বুঝে নেব যে সায়নী, সামনেটা কি দেখা যাচ্ছে? একটা 31শে মে, 31শে ডিসেম্বর ইত্যাদি কতগুলো তারিখ তো আছেই, কিন্তু তারিখের বাইরে বাস্তবতায় ভবিষ্যৎটা আপনারা যারা আন্দোলনের মধ্যে রয়েছেন, আপনাদের যারা বন্ধুবান্ধব যারা এইরকম একটা অনিশ্চিতের মধ্যে রয়েছেন, তাদের অভ্যন্তরীণ আলোচনাতে ভবিষ্যৎটা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? আমাদের ভবিষ্যৎ সত্যি বলতে এখন অন্ধকার। তার কারণ দেখুন, গত এক বছর আগে ঠিক 2024-এর 22শে এপ্রিল আমাদের হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট আমাদের পুরো প্যানেলটি বাতিল করলো। কেন করলো? না, রাজ্য যোগ্য অযোগ্য লিস্ট দিতে পারেনি। আমি আপনাকে একটু আগে যে কোশ্চেনটা করলাম যে এই অযোগ্য রাজ্য স্বীকার করে নিচ্ছে, রাজ্য সরকার আমাদের নিয়োগকর্তা এসএসসি স্বয়ং স্বীকার করে নিয়েছে যে টেন্টেড আছে, অযোগ্যর একটা তালিকা আছে। সেটা হয়তো তাদের কাছে নেই, তারা সেটা বলছেন, কিন্তু অযোগ্যটা আছে। তারা নিজেরা নিজেদের দুর্নীতিটা কিন্তু পরোক্ষভাবে স্বীকার করে নিচ্ছেন, অথচ আবার স্বীকারও করতে চাইছেন না যে দুর্নীতি হয়েছে। একটা অদ্ভুত কন্ট্রাডিক্টরি খেলা চলছে এখানে, মাঝখানে আমরা ফেসে আছি, আমাদের নিয়ে টানাটানি চলছে। আচ্ছা, তারপর ভরসা, আবার সেই ভরসা মুখ্যমন্ত্রী সেদিনও এসে আমাদের ভরসা দিয়েছিলেন। আমরা সেদিনও এসে ভরসা করেছিলাম, এক বছর আগে, হ্যাঁ অবশ্যই করেছিলাম আমরা, যে এতগুলো মানুষ, শুধু মানুষ আমরা তো নই, আমাদের পরিবার, পুরো পরিবার জড়িত আমাদের সঙ্গে, এত তাদের ধরলে প্রায় লক্ষাধিক সংখ্যাটা, সেই এতগুলো মানুষের মুখের গ্রাস চলে গেল। রাজ্য সরকার, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী বা আমাদের নিয়োগকর্তা এসএসসি কিচ্ছু করবে না? না, এটা হতে পারে না। আমরা এই ভরসাটা রেখেছিলাম। আমরা দেখেছি রাজ্য সরকার, এসএসসি সবাই কোর্টে, মানে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে গেছিলেন, সর্বোচ্চ ন্যায়ালয় যেটা সুপ্রিম কোর্টে গেছে, এবং সেখানে যেদিন শুনানি হলো অদ্ভুতভাবে দেখলাম আমাদের যোগ্যদের জন্য কিছুই বলা হলো না। শুধু বলা হলো কি না, ক্যাবিনেটকে বাঁচাতে হবে, তার কারণ সামনে ভোট ছিল তখন। যাই হোক, আমরা তাও আশায় আশায় বুক বেঁধে আমরা একটা বছর কাটিয়ে দিয়েছি যে হ্যাঁ, এতগুলো মানুষের চাকরি, মানে এটা তো একটা 10টা লোকের কথা নয়,
আর যেটা আপনি বলছেন যে অন্য কোনো জায়গায় আমি যোগ্য, আমি একটা সরকারি বা বেসরকারি যে কোনো জায়গায় চাকরি পেয়ে যাবো। কোন বেসরকারি সংস্থা, এই আমি যদি টেন্টেড ধরে দিলাম 10,000 মানুষকে কোন কতগুলো বেসরকারি সংস্থা চাকরি দেবে বলুন তো? কোন কোন জায়গায় এত সিট ফাঁকা আছে? আর দ্বিতীয় কথা, আমরা সেই সময় কি করতাম, আমরা কলেজ, হাই সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন, কলেজ গ্র্যাজুয়েশন, এমএসসি বা এমএ যে যা করেছি, একটা পড়াশোনা, তখন জীবনে আমাদের একটাই ভাবনা, চিন্তা, ধ্যান জ্ঞান, সেটা হচ্ছে পড়াশোনা এবং নিজের কেরিয়ার গড়া। সোজা কথা, যে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, সেটা একটা ছেলে হোক মেয়ে হোক, কোনো দ্বিধা করিনি আমরা কখনো। আমরা জেনেছি আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে। মা বাবারা তাকিয়ে আছেন যে ছেলে মেয়েদেরকে শিক্ষা দীক্ষা দিয়েছি, তারা ইউনিভার্সিটিতে পড়েছি। একটা ইউনিভার্সিটি অত্যন্ত সম্মানের জায়গা, একটা ইউনিভার্সিটিতে পড়া যে কোনো চারটিখানি কথা নয়। সেখান থেকে পড়ে আমার ছেলে মেয়ে বাড়িতে বসে থাকবে না, একটা সম্মানের চাকরি করবে। এবং আমি এখনও বলবো যে আমার যোগ্যতা ছিল বলে হয়তো প্রথম অ্যাটেম্পটেই আমি এসএসসি ক্র্যাক করেছি, ফার্স্ট কাউন্সিলিংয়ে আমি পেয়েছি, এবং এরকম আরও ছেলে মেয়ে আছে। কিন্তু 10টা বছর সময় কিন্তু কম নয়। আমি আসছি, আমি শতরূপার কাছে যাই। শতরূপা, বিষয়টা এরকম দাঁড়িয়েছে, গতকাল আমি খুব স্পষ্ট ভাষায় বলছি এবং নাম করেই বলছি, যে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যে সাংবাদিক সম্মেলনটা করেছেন, আমরা যে সময়তে ফিল্ডে নেমে সাংবাদিক সম্মেলন কভার করতাম, যদি সেই সময়তে উনি এটি করতেন, তাহলে সরাসরি যে সম্প্রচার, সেই সম্প্রচারের মধ্যে ওনার কি পরিস্থিতি দাঁড় করাতাম আমরা। কারণ এই ঔদ্ধত্য মানায় না শিক্ষামন্ত্রীর এই অবস্থায়, এই ঔদ্ধত্যটা মানায় না। কীরকম পিংপং খেলা হচ্ছে মাননীয় দর্শক আপনারা বুঝুন। মুখ্যমন্ত্রী মানবিকতার অঙ্ক করছেন, শিক্ষামন্ত্রী এসএসসি আমাদের মাধ্যমিক শিক্ষা পর্ষদকে, মাধ্যমিক শিক্ষা পর্ষদ এসএসসি শিক্ষামন্ত্রীকে এরকম একটা জিগজগ পাজেলের মধ্যে পিংপং বলটা ঘোরাঘুরি করছে। এই অবস্থায় আমি শতরূপার প্রতিক্রিয়া নেব। একটা ফোন রয়েছে, আমি দর্শকের ফোনটা নিয়ে নিই, তারপরে আসছি শতরূপার কাছে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। আমি সেই গঙ্গার পাল, হ্যাঁ, কুমড়াবাজার, হুগলি ডিস্ট্রিক্ট থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি যে এই 26,000 যে শিক্ষকদের চাকরি গেল, এরা কি অন্যায় করেছে? হ্যাঁ, যারা এই প্যানেলটা তৈরি করেছে তাদের তো চাকরি দেওয়া উচিত, তাহলেই তো কান টানলে মাথা আসবে। এই 26,000 আমার সুযোগ আছে, আমি চাকরিতে পরীক্ষা ভালোভাবে। আপনার ফোনটা বোধহয় কেটে গেছে কোনো কারণে। আপনি আপনার যে অনুভূতি সেটা প্রকাশ করেছেন, আমাদের জানা রইল। সুযোগ পেলে আমাদের যারা প্যানেলিস্ট আছেন তারা জবাব দেবেন। শতরূপা। প্রসেনজিৎ বাবু, একটা কথা বলে তারপরে মূল কথায় আসছি। যখন সিঙ্গুর থেকে টাটাকে তাড়ালো এই সরকার, তখন সরকারে আসেনি, তখন মা লক্ষ্মী ওকে টাটা বলে চলে গেল। যেদিন থেকে নবী দিবসের জন্য সরস্বতী পুজো বন্ধ করার চেষ্টা করলো, এবং এখন এই 26,000 শিক্ষক, টেন্টেড আনটেন্টেড তো পরে আসছি, তারা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, মা সরস্বতী একেবারে চলে গেলেন। রয়ে গেল চিত্রগুপ্ত, এই মুখ্যমন্ত্রীর হিসেব লিখে যাচ্ছে। এবং যাদের জীবন জীবিকা, মান সম্মান, সামাজিক সমস্ত রকম স্বীকৃতি হরণ করে নিল এবং তাদের সঙ্গে ছেলে খেলা করে যাচ্ছে, সেই স্টেজে নতুন অবতীর্ণ হয়েছে শিক্ষামন্ত্রী। এবং শিক্ষামন্ত্রী কালকে আপনি বললেন যেভাবে প্রেস কনফারেন্স দিয়েছে, কি একটা বিকট হিসেব কষলো, থেকেই ওদের একটা ফলস হোপ দিচ্ছে যে না না সব ঠিক হয়ে যাবে। ভীষণ মানবিক মুখ্যমন্ত্রী, যারা কালকে রাস্তায় বসে আছে পরশুদিন থেকে, তাদের মেয়েরা যাতে টয়লেট ব্যবহার করতে না পারে সেইগুলো পর্যন্ত বন্ধ করে দিয়েছে। আমাদের লোক গেল, তাদের আমরা রাজনীতি করতে চাই না এই নিয়ে, কিন্তু আমরা গেছিলাম জল খাবার এগুলো অল্প স্বল্প রিলিফ দিতে। কিন্তু এখানে মোদ্দা কথা হচ্ছে, যে ভদ্রলোক ফোন করলেন, আমি নামটা খেয়াল করিনি, উনি বললেন যে কান টানলে মাথা আসে। আরে সেই মাথাকেই তো প্রোটেক্ট করার জন্য কানগুলোকে ঢেকে আছে মুখ্যমন্ত্রী। বারবার উনি আশ্বাস দিচ্ছেন, নেতাজি ইন্ডাস্ট্রিয়ামে গিয়েও বললেন দাঁড়াও, আগে যারা আনটেন্টেড তাদের ব্যবস্থা করি, তারপর টেন্টেডদেরও দেখবো। এই হচ্ছে মুখ্যমন্ত্রী।
যিনি সমস্ত সময় সমস্ত প্রক্রিয়া তার একমাত্র যেটা অবভিয়াসলি উনি শাহানি অলরেডি বললেন যে আগেরবার যখন হাইকোর্ট থেকে যখন ডিক্রি গেল ক্যাবিনেটকে বাঁচানোর জন্য, এবারও এই যাদের যদি টেন্টেড উনি আইডেন্টিফাই করেন বা এসএসসিকে দিয়ে আইডেন্টিফাই করান, সঙ্গে সঙ্গে তারা বলবে ঠিক আছে আমরা টাকা দিয়েছি, যাকে দিয়েছি তাকেও নিয়ে এসো। তো এই যে কান টানতে মাথা, এই প্রক্রিয়ার মধ্যে এরা 26,000 মানুষ বারবার যাচ্ছে রাস্তার মধ্যে। যতবারই সপ্তাহে সপ্তাহে বারবার এই যে শিক্ষক নিয়োগের বিষয়টা নিয়ে আলোচনা করছি, ততবারই বোঝবার চেষ্টা করছি যে কিসের ভিত্তিতে মানে আশ্বাস দিয়ে এরকমভাবে একজন সংবিধানের নামে শপথ নেওয়া মানুষ কোন সিস্টেমের জায়গা থেকে, সেগুলো তো স্পষ্টভাবে শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী বলবেন না, শিক্ষামন্ত্রী নিজের সাংবাদিক সম্মেলনে পরিষ্কারভাবে একটা বয়স্ক মানুষ, তিনি এদের সবাইকার পিতৃস্থানীয়, তিনি তো একটা বোঝাতে পারেন যে তিনি ABCDEFGH বলে অনেকগুলো প্ল্যান শুনিয়েছেন মুখ্যমন্ত্রী, কিন্তু দেখো ভাই আমরা এইটা করছি, এটাতে এটা হবে, এর ফলশ্রুতি এটা হবে এবং তারপরে আমরা এটা করব, এটা তো উনি বোঝাতে পারেন। এই বোঝানোটাতে আপত্তি কোথায়? এরকম গোল 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 ঘুরিয়ে ঘুরিয়ে জিলিপির প্যাঁচ মারার তো কোনো প্রয়োজন নেই। না, গোল 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 ঘুরিয়ে ঘুরিয়ে কিছু করছে না, এটা আমাদের তো বুঝতে অসুবিধা হচ্ছে, সবাইকারই বুঝতে অসুবিধা হচ্ছে, সবার বুঝতে অসুবিধা হচ্ছে। বক্তব্যটা যেটা যারা রাজনৈতিক মানে দল রয়েছে তার এবং তাদের যারা নেতৃস্থানীয়রা রয়েছেন তাদের উস্কানিতে যদি আপনারা এই মানে যারা আমাদের শিক্ষক শিক্ষিকারা যদি এই কথাগুলো বাদ দিয়ে সরাসরি একটা জায়গা, আমার সরাসরি বক্তব্য যে তারা মানে কন্টেম্পট অফ কোর্ট হয়ে যাক, সেটা কি আপনারা চাইছেন? কারণ হচ্ছে গভর্নমেন্ট মানে আমাদের বোর্ড অফ হচ্ছে সেকেন্ডারি এডুকেশন কিংবা এসএসসি তারা রিভিউ পিটিশনে যাচ্ছে। এই মুহূর্তে যদি কোনো রকমভাবে, যেটা ওখানে এতে অর্ডারে নেই, আপনারা বলছেন, আমি জানি না 41 পাতার এই যে অর্ডার ছিল সেই অর্ডারটা আপনারা পড়েছেন কিনা আমি জানি না, এখানে কিন্তু পরিষ্কার করে নাম্বার অফ টেন্টেড ক্যান্ডিডেটস 9, 10, 11, 12 এবং হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি এখানে কিন্তু সংখ্যা দেওয়া রয়েছে, এটা দেখতে পারেন আপনারা। এই 24, 25, 26 এবং 27 এখানে কিন্তু এতে পয়েন্টে দেওয়া রয়েছে এবং সেটাই কিন্তু ওখানে বলা হয়েছে। এখন সেই লিস্ট হচ্ছে কখনোই সেটা শিক্ষা দপ্তরকে দেওয়া হচ্ছে, ডিআই অফিসের কাছে, স্কুল অফ কমিশনার থ্রু দিয়ে ডিআই অফিসের কাছে কালকের রাত্রে এই লিস্ট পৌঁছে গেছে। সবাইকে চাকরিতে জয়েন করার অনুরোধ করা হচ্ছে যাতে করে রিভিউ পিটিশনে কোনো রকম বিরূপ প্রতিক্রিয়া না তৈরি হয় বা মানে কন্টেম্পট অফ কোর্ট না। আমি প্রতিমকে নিয়ে আসছি, তারপরে সায়নীর কাছে, শতরূপার কাছে। প্রতিম, আমি বলে দিচ্ছি কেন এইটা করা যাচ্ছে না। সমস্যাটা সহজ, টেইন্টেড লিগালি বলা হয়েছে, মানে এইগুলোর এগেনস্টে পরিষ্কার প্রমাণ আছে যে এরা টাকা পয়সা দিয়ে হোক কি কোনো কাণ্ড করে হোক পেয়েছে। বাকিরা যে সঠিকভাবে চাকরি পেয়েছে তার কোনো প্রমাণ নেই। কোথাকার নাম না জানা কোম্পানিকে দিয়ে ওই ওএমআর শিটের ট্যালি করানো হয়েছে, যেও জীবনে জানে না একটা কোথাও সই করলে পরে যে প্রিন্ট আউটটা রাখা হয় সেটা প্রিন্ট আউট রাখা হয় না তো পিডিএফ ফরম্যাটে সেভ হয়। এরা এডিটেবল ফরম্যাটে করেছে, কেন করেছে? আচ্ছা, আমি আবার তাহলে সায়নীর কাছে আসছি আমি শতরূপা। সেটা হচ্ছে যে আপনাদের মতো নির্বোধ শিক্ষক শিক্ষিকা পশ্চিমবঙ্গে বা মানুষ পশ্চিমবঙ্গে দ্বিতীয়টি নেই যা মমতা বন্দ্যোপাধ্যায় বোঝে, ব্রাত্য বসু বোঝে, অসীম মণ্ডল বোঝে। আপনাদের মতো নির্বোধেরা কেন বোঝেন না এটা? সত্যি তাই, একদমই। নিজেকে এই 7 বছর শিক্ষকতা করার পর খুব নির্বোধই মনে হয়েছে, একদম সঠিক বিশেষণটা ব্যবহার করেছেন। আর ওই যে কন্টেম্পট অফ কোর্টের কথা উনি বললেন, আমার প্রশ্ন হচ্ছে আমি আমার সরকারের কাছে, আমি আমার নিয়োগকর্তা এসএসসির কাছে একটা দাবি করলে সেখানে যে সুপ্রিম কোর্টের কাছ থেকে অর্ডার আনতে হয় এটা আমার সত্যি জানা ছিল না, যে আমি একটা দাবি করছি। আর কন্টেম্পট অফ কোর্টে আমি খুঁজে পাচ্ছি না কত নম্বর আর্টিকেল, কিন্তু আমরাও পড়েছি, পড়ে আমরা নিজেদের সাবজেক্ট ভুলে গেছি। আমরা এখন শুধু আইন জানি, সুপ্রিম কোর্টের অর্ডার জানি, এসব ইংরেজি কঠিন কঠিন আইনের ভাষা ডিকশনারি খুলে হোক আমরা বুঝছি, আমি নিজে বায়োলজি ভুলে গেছি। যাই হোক, এখানে কিন্তু আমার মনে আছে ফোন আছে বোধহয়, আমি একটু থামিয়ে ফোনটা নিয়ে নিই। কেউ একটা ফোন করছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? স্যার, আমি রামপদ প্রধান, খেলনা সবং থেকে বলছি। হ্যাঁ, বলুন। মিদনাপুর। হ্যাঁ স্যার, মুখ্যমন্ত্রী বৈঠকে বললেন যে প্রথমে যোগ্যদের দেখব, তারপরে অযোগ্যদের দেখব।
আপনার লাইনটা কেটে গেছে, কিন্তু আপনি কি বলতে চাইছেন আমরা সেটাই বুঝে। প্রথম কথা হচ্ছে যে একজন সংবিধানে শপথ নেওয়া ব্যক্তি তিনি কি করে অযোগ্যদের দেবেন এই কথাটা বলেন, এটা কোন জায়গা থেকে হয়? তখন কন্টেম্প্ট অফ কোর্ট হয় না। ব্রাত্য বসু এত বেশি শিক্ষিত হয়ে পড়েছে। এক মিনিট সায়নী বলুন। কন্টেম্প্ট অফ কোর্ট যখন ওইটাতে হচ্ছে, কিন্তু এখানে হচ্ছে না। যে এখানে কোর্টের অর্ডারে লেখা আছে, পরিষ্কার লেখা আছে যে যাদের বিরুদ্ধে প্রমাণিত, মানে যাদের নাম টেন্টেড লিস্টে আছে তাদেরকে ইমিডিয়েটলি 12% সুদসহ টাকা ফেরত দেওয়ার কথা। এটা পরিষ্কার লেখা আছে। আমি ওনাকে বলবো, অবশ্যই এটা ছাপা আমার কাছেও আছে, আগের দিন আমরা এটা নিয়ে। তাহলে সেইখানে কন্টেম্প্ট অফ কোর্ট হয়নি। উনি তাহলে কোন অধিকারে ওই ইনডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে সেদিন আমাদেরকে বললেন যে আপনারা স্কুলে যান, আপনাদের বেতনের চিন্তা করতে হবে না? কি করে তিনি সুপ্রিম কোর্টের অর্ডারকে অমান্য করে আমাদের বেতন দিতেন সেদিন? তাহলে কেন সেদিন মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন? তাহলে একদম মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেদিন। একটা হাতে আমাদেরকে একটা ললিপপ ধরানো হলো চোষার জন্য যে আপনারা এখন স্কুলে যান। আমরা এটা হবে সেটা খুব ভালো করে জানতাম, কারণ খুব স্বাভাবিক বুদ্ধি বলে পুরো স্কুল এডুকেশন সিস্টেম ভেঙে পড়েছে। আমি আমার পার্সোনালভাবে আমার স্কুলের কথা বলছি। আমার স্কুলের সায়েন্স ডিপার্টমেন্ট 11-12 বন্ধ হয়ে যাবে। আমরা 4 জন সায়েন্স ডিপার্টমেন্টের, কেউ ওখানে সায়েন্স পড়ানোর নেই, বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স পড়ানোর কেউ নেই। সেই ছেলে মেয়েগুলো 10 পাস করে, যাদেরকে কালকেও আমি মাধ্যমিক পরীক্ষায় কালকেও আমি বলে এসেছি আয় সায়েন্স পড়বি তোরা, সায়েন্সে ভালো ভালো ছেলে মেয়ে, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ। তারা আজকে কোথায় যাবে? সেই গ্রামের ছেলে মেয়েগুলো। এখানে আমাদের এই কলকাতা শহরের মতো অলিতে গলিতে ইংলিশ মিডিয়াম স্কুল নেই। ওখানের ওই কাছের একটি স্কুল, ছোট্ট স্কুল হলেও সেই ছেলেটি বা মেয়েটি সেই আশেপাশেই ঘুরে বেড়ায়, স্কুল শেষেও তাদের ওইখানেই দেখা যায়। তারা লোকাল ছেলে মেয়ে, তাদের আরেকটি স্কুল যেতে অনেকটা হাঁটতে হয়, অনেকটা। তাদের কাছে এরকম স্কুটি নেই, তাদের ওই সাইকেলে করে হোক, কারো ওই 9 অবধি যে বললাম সবুজ সাথী দেবেন, 9 পর্যন্ত কি করবে তারা? কোথায় পাবে সবুজ সাথী? আমি বুঝলাম 9-এ উঠে পেয়ে গেল, তার আগে ছেলেমেয়েগুলো কোথায় যাবে? সে তাদেরকে ওই স্কুলগুলোতেই আসতে হয়। ছোট ছোট 5 থেকে 8 পর্যন্ত ওই ছেলেমেয়েগুলো ওই স্কুলেই যায়। তারপরে তাদেরকে যেতে হবে কি না 11-12 পড়তে, তারা চলে যাবে সেই বহু দূরে দূরে স্কুল, গ্রামের পথ। আমিও একটি গ্রামের স্কুলে শিক্ষকতা করি, আমি দেখেছি কত কঠিন পরিস্থিতি। বর্ষাকালে এখান থেকে ওখানে হাঁটা যায় না, কাদা, কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। সেই ছেলে মেয়েগুলি তাও স্কুলে আসে ভিজে ভিজে। স্কুল কোনো দিনও একটা রেনি ডে বলে কিছু নেই। ভালো লাগে দেখতে যে ভিজে ভিজেও তারা স্কুলে আসে। কিন্তু সেই স্কুলটা যখন ফাঁকা হয়ে যায়, শূন্য হয়ে যায়, তাদের মনে যখন সেই দিদিমণি সেই মাস্টারমশাইগুলোর প্রতি সন্দেহ জাগে, ওনারা কাল থেকে কেন স্কুলে আসছেন না? আর কি যেন একটা হয়েছে শুনছি। ওরা শিশু, ওরা বোঝে না, ওদেরকে আমি দোষ দেব না। কিন্তু আজ যদি আমি কোনোদিনও স্কুলে ফিরতে পারি না, তাহলে আমি ওদেরকে বোঝাবো, বাবা চারিদিক চোখ কান এখন থেকেই খোলা রাখো, আর নিজের ভবিষ্যৎটা একটু বাঁচো। কারণ আমিও তোমাদের জায়গা থেকে এইটা ভেবেই এসেছিলাম যে একটা এসএসসি দিয়ে চাকরি পাবো। হ্যাঁ কঠিন, অবশ্যই কঠিন। এসএসসি দিয়ে চাকরি পাওয়া একটা সরকারি পরীক্ষা, একটা কম্পিটিটিভ পরীক্ষা। এটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে নয়। আমি 600 পেলেও পাস করব, 400 পেলেও পাস করব। এটা কম্পিটিটিভ পরীক্ষা, কাট অফ থাকে, সেখান থেকে ইন্টারভিউ হয়, ইন্টারভিউতে ভেরিফিকেশান, সব কিছু ইন্টারভিউ পাস করলে তবে গিয়ে আমি চাকরি পাবো। তাও 200 কিলোমিটার দূরে চাকরি করেছি 7 বছর ধরে, নিজের ঘর বাড়ি সংসার সব কিছু ছেড়ে পশ্চিম মেদিনীপুর। আমার বাড়ি হচ্ছে পশ্চিম বর্ধমান। আমি সেখান থেকে পশ্চিম মেদিনীপুরে পোস্টিং নিয়ে গেছি, কিন্তু চাকরি ছাড়িনি। কেন ছাড়বো? একটা সম্মানের চাকরি। সেদিন বলেছিলাম, যারা বলতে এসেছিল যে এত দূরে চাকরি করতে যাবি, আমি বললাম সম্মানের চাকরি, একটা সরকারি চাকরি করব, একটা স্কুল টিচার, আমি এটা 11-12 পড়াবো, আমি এটা ছেড়ে দেবো? এটা কোনোদিনও হতে পারে? ঠিক আছে, আমি বাড়িঘর ছাড়বো, ওখানে ভাড়া থেকে আমি এতদিন পড়িয়ে এসেছি। সেই 7 বছর পর আমার ভবিষ্যৎটা কি? আজকে 31শে ডিসেম্বর পর্যন্ত আমি পড়াশোনা করলাম বাড়িতে, আমি মেনে নিচ্ছি, বাড়িতে আমি পড়াশোনা করলাম, কাল থেকেই পড়তে বসবো। আমি গিয়ে পুরনো সব বইপত্র ঘেটে আমি পড়াশোনা করবো, আদা জল খেয়ে লাগবো, পরীক্ষা দেবো, 9, 10, 11, 12 গ্রুপ সিডির পরীক্ষাও আমি দিয়ে দেবো, মানে মেনে নিলাম। তারপর যখন মেরিট লিস্টটা বেরোবে, আমার নামটা দেখতে পাবো তো? নাকি সেই জায়গাটায় আবার কেউ ডবল টাকা দিয়ে ঢুকবে? সেই গ্যারান্টিটা আমাকে দিন, আমি কাল থেকে পড়তে বসবো। সেই গ্যারান্টিটা আমাকে কে দেবে? আমার এইটাই কথা। আমি এটাই বলবার ছিল যে এখন তৃণমূলের রিপ্রেজেন্টেটিভ, তৃণমূলের নিজের মনে হচ্ছে যে কন্টেম্প্ট অফ কোর্ট যদি হয়ে যায়, তো 13টা বছর ধরে এরা কি করছিল? এটা তো আর 1-2 দিনে এই রায় বেরোয়নি। 13টা বছর ধরে কন্টিনিউয়াসলি হাইকোর্ট, তারপরে সুপ্রিম কোর্ট,
এসএসসিকে বলে বলে থকে গেছে যে ভাই ওএমআর শিটগুলো প্রডিউস করো, তাহলেই তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কিন্তু ওএমআর শিট পাবে কোথা থেকে? ইট, বালি, সিমেন্ট, কয়লা, সমস্ত কিছু ব্যালট পেপারের মতন ওএমআর শিট তো খেয়ে হজম করে নিয়েছে এই তৃণমূলের লোকজন। এখন এটাই হচ্ছে বেসিক প্রশ্ন, যে যদি ওএমআর শিট না পাওয়া যায় তাহলে টেন্টেড আনটেন্টেড বলছে কি করে? আর যদি সেটাই না বলা যায় তাহলে এই গতকাল বোধহয় একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে কি, যেটা এক্ষুনি সায়নী বলছিলেন, কালকেও বোধহয় অ্যানাউন্সমেন্ট হয়েছে যে যার স্কুলে ফেরত যাও, মাইনে তো ডিসেম্বর অবধি পাবে। তাহলে আমরা তো সেটাই বলছি, মাইনে কাকে কাকে দেওয়া হবে? শুধু সবাইকেই দেওয়া হবে? সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে যারা আনটেন্টেড সেখানে বাছাই করা যখন যাচ্ছেই না, হোল প্যানেল বাতিল করা হোক। তো এবার নেক্সট কি? এরকম ভাবে রাস্তায় ওরা গড়াগড়ি খাবে? অসীম, আমি এইটাই প্রশ্নটা করিনি, সেটা হচ্ছে যে এটা বিষয়টা এরকম দাঁড়িয়েছে যে আমাদের অনেকের চাকরি 3 মাসের নোটিশ পিরিয়ড থাকে, এখানে 6 মাসের নোটিশ পিরিয়ড। হ্যাঁ, এবার এখানে 6 মাসের নোটিশ পিরিয়ডের থেকে বেশি কিছু তো আর হয়নি, হয়েছে কি অসীম? হ্যাঁ, 31 মে পর্যন্ত মানে মডালিটিস কী হবে সেটা হচ্ছে সুপ্রিম কোর্টকে জানাতে হবে, এবং সেটা ঠিক হয়ে গেলে 31 ডিসেম্বর পর্যন্ত যারা রয়েছে না, উনি যেটা বলছিলেন, আমাদের ম্যাডাম যেটা বলছিলেন যে টেন্টেড আনটেন্টেড কিন্তু কোর্টের রায়ে রয়েছে, তার মানে কোর্টের কাছে টেন্টেড আনটেন্টেড রয়েছে। কোর্টের রায় হয়েছে কেন? ওএমআর শিট না, এক মিনিট এখানটা আরেকটু পরিষ্কার করে নি। সেটা হচ্ছে যে টেন্টেড আনটেন্টেড সুপ্রিম কোর্ট তার রায়তে এর বাংলাটা কিন্তু ভুল করা হচ্ছে, যোগ্য অযোগ্য, পুরো ভুল বাংলা ইচ্ছে করে করা হয়েছে। টেন্টেড এর বাংলা কিন্তু কালিমালিপ্ত। তো যাই হোক, এখন প্রশ্নটা হচ্ছে যে কোর্ট তাহলে আপনারা কেন কোর্টে গিয়ে, মানে তৃণমূল বা সরকার বা এসএসসি বা মধ্যশিক্ষা পর্ষদ যেই হোক না কেন, সে কি কোর্টকে বলছে না কেন কোর্ট তুমি তোমার বিরুদ্ধেই কন্টেম্প্ট করো? তার কারণ হচ্ছে আমি তোমাকে তালিকা দিয়েছি, সেই তালিকা দেওয়া সত্ত্বেও তুমি পুরো প্যানেলটা বাতিল করলে কেন? আমাকে এটা বোঝান তো। সেই কারণেই রিভিউ পিটিশনে যাওয়া হচ্ছে, সেই কারণেই রিভিউ পিটিশনে যাওয়া হচ্ছে। রিভিউ পিটিশনটা 31 ডিসেম্বর কেন? 31 ডিসেম্বর পর্যন্ত ঝুলিয়ে রাখা কেন? রিভিউ পিটিশন 31 ডিসেম্বর হচ্ছে না। আমার কাছে আছে যে কেন সুপ্রিম কোর্টে এসএসসি এবং সিবিআই এর যোগ্য অযোগ্য বা তথাকথিত টেন্টেড আনটেন্টেড তালিকা দেওয়া সত্ত্বেও এটা কোর্ট মেনে নিল না? সেটা হচ্ছে আমাদের যে অভিভাবকই বলবো, এসএসসি আমাকে নিয়োগ করেছে, পরীক্ষাটা কে নিয়েছিল? এসএসসি নিয়েছিল, এবং আমাকে রিকমেন্ডেশনও দিয়েছে। আচ্ছা, মধ্যশিক্ষা পর্ষদ আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল আই থিঙ্ক। যাই হোক, তো অভিভাবক তারা নিজেরা বলতে পারছে না যে হ্যাঁ বাবা আমার এই ক্যান্ডিডেটগুলো যোগ্য। তারা নিজেরা, আমরা গেছিলাম আচার্য সদনে গত জানুয়ারি মাসের, তারিখটা আমার খেয়াল নেই, মনে হয় 7 তারিখে আচার্য সদনে আমরা মাননীয় সিদ্ধার্থ মজুমদার মহাশয়ের সঙ্গে দেখা করতে যাই, এসএসসি চেয়ারম্যান। তাকে অনুরোধ করা হয় যে আপনি যোগ্য তালিকাটা দিয়েছেন, ভালো কথা, আপনি এটাকে সার্টিফাই করুন। এই যে ব্যাপারটা আপনি সার্টিফাই করে বলুন যে এই যে লিস্ট, তার মধ্যে আর একটিও অযোগ্য ঠিক সত্যি অযোগ্যটা বলা নয়, তারা যদি পরীক্ষায় ফেল করতো তাহলে আমিও অযোগ্য হতাম, ওরাও অযোগ্য হতো, কিন্তু ফেল তো তারা করেনি, তার পরীক্ষাই দেয়নি। কেউ পরীক্ষা দিয়েছে ফেল করে আবার সাদা খাতা জমা দিয়েছে, একদম অন্যায় হয়েছে। তো সেই লিস্ট রয়েছে, এবার সেই লিস্টে উনি যতদিন না বলবেন, আমি কতজনকে বলে বেড়াবো ভাই আমি আনটেন্টেড, কাকে বলবো? এসএসসি পরীক্ষা নিয়েছে, এসএসসি খাতা দেখেছে, আমি এখানে খেয়াল রাখবো যে আমার ওএমআরটা নাইসার কাছে গেল না কোন স্ক্যানটেকের কাছে গেল না, আমার ওএমআরটা ঝালমুড়ি ঠোঙা হয়ে গেল, এটা আমার দেখার দায়িত্ব না। একটা মাধ্যমিকের খাতা আমরা যে দেখেছি, মাধ্যমিকের খাতাটা হারালো, তাহলে কি ছেলেটাকে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হবে? তখন তো আমাকে শোকজ করা হবে। সার্টিফাই উনি করতে পারেননি, উনি পরিষ্কার আমাদের সামনে বলেছেন করতে পারছে না, মানেই তো উনি বলতে পারছেন না যে কোর্টের যেখানে রায় বিষয়টা দাঁড়াচ্ছে, তাহলে অসীম একটু বলেনি, কোর্টের রায় এখানে পরিষ্কার বলা হয়েছে, দুটো কন্ট্রাডিক্টরি হচ্ছে। একটা হচ্ছে মানে কোর্ট কন্ট্রাডিক্ট করছে, এটা পরিষ্কার করে বলুন, কোর্ট কন্ট্রাডিক্ট করছে। এখানে আমার মুখ দিয়ে না, আপনি বলুন না, কোর্ট কন্ট্রাডিক্টরি বলছে না, রায়ে বলা হচ্ছে যে ওরা পারছে না এইভাবে, কারণ যেখানে ওএমআর সিট প্রডিউস হচ্ছে, যারা টেন্টেড বলে বলা হচ্ছে তারা বলছে এটা আমার ওএমআর সিট নয়, আর যারা হচ্ছে আনটেন্টেড তারা বলছে এটা আমার ওএমআর সিট।
এখানে দুটো জিনিস কন্ট্রাডিকশন হচ্ছে। এটা না না, এই কন্ট্রাডিকশনটা তো তার মানে কোর্ট সুপ্রিম কোর্ট এত নির্বোধ যে সেই কন্ট্রাডিকশনটা ধরতে পারছে না। সুপ্রিম কোর্ট ওইটাই বলছে, এটাই সুপ্রিম কোর্ট সুপ্রিম অবজারভেশন। কোর্ট ওই নির্বোধের মতো কথাটা বলেছে, সেটা বলে তারপরে বলা হয়নি, সুপ্রিম কোর্ট অবজারভেশন। আমি এটা লেখা আছে, দিস ইজ ব্ল্যাক এন্ড হোয়াইটে লেখা আছে। না জানি আমি ব্ল্যাক এন্ড হোয়াইটে। তারপরে কোথায় গন্ডগোল করলো সুপ্রিম কোর্ট? তাহলে কেন সবাইকে বাতিল করে দিল সুপ্রিম কোর্ট? তারপরেও কেন সবাইকে বাতিল করে দিল? মানে সুপ্রিম কোর্ট এত অপদার্থ যে সে নিজেই টেন্টেড আনটেন্টেড বলছে, আবার নিজেই পুরো প্যানেলটা বাতিল করছে। শুধু সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চ নয়, না এটা ডিভিশন বেঞ্চ, এবং সেটা হাইকোর্ট ঘুরে গেছে। তাহলে যাই হোক, এই ফাঁকে আমরা একটুখানি বিজ্ঞাপনের বিরতি নিয়ে নিই, কারণ ওটা না হলে আবার আমরা মাইনে পাবো না। দর্জি বাবু নমস্কার, দুটো ড্রেস বানাতে হবে, ঠিক আছে? ঠিক এইরকম, একটাতে পাফ স্লিভস হবে দড়ির সাথে, আর আরেকটায় সালোয়ারের সাথে না সুন্দর করে সাইড প্লিটস করে দেবেন। শার্টটা লম্বা একদম ছোট রাখবেন ক্রসপিং টাংসের সঙ্গে, আর ওড়নায় না স্ক্যালপের সাথে ফ্যান্সি লেস রেখে দেবেন। তবে দর্জি বাবু 4 দিন পর পার্টি আছে, এগুলো হয়ে যাবে তো? হয়ে যাবে। কিভাবে? জাস্ট লুকিং লাইক আ ওয়াও। ফ্যাশন সর্বদা বদলায়, উষা সর্বদা। ফিরে এলাম বিরতির পরে। মানে বিষয়টা এমন দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে যে 41 পাতার রন্ধ্রে রন্ধ্রে যদি ধরে নেওয়া হয় সরকার পক্ষ এবং এই সমস্ত এসএসসি বা মধ্যশিক্ষা পর্ষদ জাতীয় সংস্থাগুলোর বক্তব্য থেকে, তাহলে রন্ধ্রে রন্ধ্রে সুপ্রিম কোর্টের কন্ট্রাডিকশন আছে, রন্ধ্রে রন্ধ্রে সুপ্রিম কোর্ট নিজে যা জানে সেটা তার রায়ের মধ্যে প্রতিফলিত হয়নি। হ্যাঁ, মানে সুপ্রিম কোর্ট একটা ডাইকটমি সামনে তুলে ধরেছে, যেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন, আর কেউ বোঝেননি। প্রতিম এইরকম একটা অবস্থা অনেকদিন হলো। আমরা ব্যাপম কেলেঙ্কারি নিয়ে আলোচনা করি, আমরা চৌথালার শিক্ষক নিয়োগের কেলেঙ্কারি, যার জন্য চৌথালাকে জেলে পচে মরতে হয়েছে। এক মিনিট, আমরা ত্রিপুরাতে কেলেঙ্কারি নিয়ে আলোচনা করেছি। তাহলে বলে দিন পরিষ্কার করে যে ওখানে কি চাকরি, তাহলে একটা কথা হোক, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই শিক্ষক শিক্ষিকাদের ডেকে বলুন চৌথালা হরিয়ানাতে চাকরি দিতে পেরেছে? পারেনি। ত্রিপুরাতে বিপ্লব দেব চাকরি দিতে পেরেছে? পারেনি। আমিও পারবো না, যা পারেন করে নিন। সাথে রয়েছেন, স্বীকার করুন। সাথে কি আছেন? সাথে থাকার মানেটা কি? আইনি পরামর্শ ওনাদের সঙ্গে আলোচনা করি। আইনি পরামর্শ মানে কতগুলো লোককে দিনে 40 লক্ষ টাকা করে পাইয়ে দেবো। আইনি পরামর্শ মানে আপনারা যদি বলেন তো কিছু করার নেই। না না, বলেন তো, মানে কি আমাকে এবারে মনে হয় যে এই কোর্টে যে রায় হয়েছে, রায়ে কারা জিতেছে, কারা হেরেছে? মনে হয় যে সুপ্রিম কোর্টে কপিল সিব্বল আর অভিষেক মনু সিংভি ছাড়া আর কোনো উকিল নেই? না, সেটা ওনাদের তরফ থেকে বলা হয়েছিল। না, আর কোনো উকিল নেই। কে বলেছে? ওদের তরফ থেকে নাম বলা হয়েছিল, নামটা তো মুখ্যমন্ত্রী বলেছিলেন। ওনাদের তরফ থেকে আলোচনা থেকে ভালো উকিলের কথা বলা হয়েছিল। সুপ্রিম কোর্টে এই দুটো উকিল আছে, আর কোনো উকিল নেই। এই যুক্তির আলোচনাটাই ভুল। এখানে তোমার মনে থাকতে পারে 2021 বা 19-এর সময় প্রেস ক্লাবের সামনে যে ডেমনস্ট্রেশনটা হচ্ছিল, সেখানে পুলিশ দিয়ে পিটালো এবং সেখানে একটা মিসক্যারেজ পর্যন্ত ঘটেছিল। কেমন একটা গোটা, আমার একটাই উত্তর আছে প্রসেনজিৎ, তুমি যখন যে বলছিলে যে আমাদের সময় যদি সামনে ওরকমভাবে কেউ বিহেভ করতো তাহলে আমরা কি করতাম, এরকম ঘটনা আমরা ঘটিয়েছি, বন্ধ করে দিয়েছি, হ্যাঁ, যে করবো না আমরা রিপোর্ট। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এটা আমাদের সামগ্রিক ব্যর্থতা। আমি কিন্তু করাপশন ছেড়ে দিচ্ছি, আমাদের সামগ্রিক ব্যর্থতা যে এত বড় একটা করাপশন করার পর কেউ গলা টলা ফুলিয়ে বলে যাচ্ছে, এবং একজন না সকলে গলা ফুলিয়ে বলে যাচ্ছে যে এই সব ঠিক আছে, সব হয়ে যাবে, আমরা দেখে নেবো, কেউ পারেনি, আমরা করব। এটা হচ্ছেটা কি? শতরূপা, আমার হাতে একদমই সময় নেই, 1 মিনিট। আমি একদম একটা লাস্ট কথা বলবো যে এনারা বারবার, মানে সায়নীরা বারবার একটাই কথা কেঁদে কেঁদে বলছে যে আমাদের কি দোষ, আমাদের কি দোষ। দোষ একটাই, কারণ এখানে সিঙ্গুলারলি দায় মুখ্যমন্ত্রী। সেই মুখ্যমন্ত্রী এবং তার দলবল যারা গলা ফুলিয়ে কথা বলছে, চোরের মায়ের বড় গলা, তাদের তৃতীয়বার সরকারে আনা। এবং আমি বলে দিচ্ছি, যতক্ষণ না এই সরকার পাল্টাবে, তারা এবং তাদের সমস্ত দলবল, তাদের আবার ছোট ভাই, সেজো ভাই, মেজো ভাই সবাই মিলে এই করাপশনে থাকবে। এবং মুখ্যমন্ত্রী যে ভয়টা পাচ্ছে, অন ক্যামেরা বলেছিলেন যে আমরা ক্ষমতায় এলে চাকরি ফিরিয়ে দেব, আপনারা পারেননি, শেষ করতে হবে, আপনারা পারেননি, শেষ করতে হবে, যে কারণ মুখ্যমন্ত্রীর কাছেও তো টাকা যাচ্ছে। ঠিক শেষ করতে হবে।
আপনাকে প্রমাণ করতে হবে, এক মিনিট claim করলে হয় না। ঠিক আছে, অসীম শেষ ওয়ান লাইনার। আমার বক্তব্য, আমাদের একদম সহকর্মী শিক্ষক শিক্ষিকারা যারা মানে এই কোর্টের রায়ে এরকম অবস্থার মধ্যে এসে গেছেন, তারা আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান এবং আপনাদের সঙ্গে আলোচনা করে শিক্ষামন্ত্রী যেভাবে স্টেপ নিচ্ছেন তার উপরে ভরসা রাখুন। আপনারা আমার আর তর্ক করার আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছেন, আপনারা ভরসা রাখুন, আপনারা আপনাদের জায়গাতে ফিরে যাবেন, যোগ্য জায়গায় যোগ্য সম্মান পাবেন। একদম শেষ। ভরসা রাখতে রাখতে মানে হাতে ললিপপ ধরাতে ধরাতে আমরা বুঝে গেছি যে আমাদের জন্য ভাবার কারোর সময়ও নেই, কারোর ইচ্ছেও নেই। একদম সঠিক কথা। আমি শুধু একটা কথাই বলবো যে ওইটাই, যে আপনার যদি সৎসাহস থাকে, আপনি তো অনেক জায়গায় অনেক বক্তৃতা দেন, অনেক মঞ্চে ঘুরে বেড়াচ্ছেন, আমাদের জন্য অনেক ভাবছেন, জানি প্রচুর ভাবছেন। একবার এইটা স্বীকার করুন তো সবার সামনে দাঁড়িয়ে। এই যে কালকে তো বলে দিলেন যে আপনারা মাইনে পেয়ে যাবেন। আমরা তো শুধু মাইনে পেতেই এতদিন স্কুলে পড়িয়েছি, আমাদের মান সম্মান কিছু নেই, আমরা মাইনে পেতে পড়িয়েছি। মাইনে পেতে আমরা স্কুলে যাব কেন? টিউশন পড়াবো আমি, মাইনে পেতে আমার স্কুলে যেতে হবে না। আপনি শুধু স্বীকার করুন মঞ্চে দাঁড়িয়ে যে হ্যাঁ আমরা দুর্নীতি করেছি এবং সেটার জন্য আপনাদের জীবন দুর্বিষহ হয়ে গেছে, জীবন ভবিষ্যৎ পরিবার সব অন্ধকারে তলিয়ে গেছে, এইটা দাঁড়িয়ে উনি স্বীকার করুন। ব্যাস এইটুকুনি আমরা চাই। ওনারা আমাদের জন্য কিছু করবেন না। একদম শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। অসীম আর কিছু বলার জায়গা নেই। আমি শুধু একটাই কথা বলবো যে সায়নীর একটা জায়গা থেকে আমি কথাটা তুলে নিয়ে এই আজকের অনুষ্ঠানটা শেষ করবার চেষ্টা করব। সেটা হচ্ছে যে আমরা কি পয়সার জন্য মাস্টারি করেছি? দুর্ভাগ্যের বিষয়, এই রাজ্যের শাসক দল মনে করে অর্থই জীবনের একমাত্র প্রয়োজনীয় বস্তু, এর বাইরে আর কিছু লাগে না। এই অর্থ দিয়ে সমস্ত কিছু কেনা যায়। একটা মাস্টারের সম্মান কেনা যায়, একটা ডাক্তারের সম্মান কেনা যায়, একটা সাংবাদিকের সম্মান কেনা যায়, প্রত্যেকটা মানুষের সম্মান কেনা যায় শুধু টাকা দিয়ে। তাই মুখ্যমন্ত্রী টাকা পেয়ে যাবেন এই কথাটা বলে স্তোকবাক্য দেওয়ার মাধ্যমে এমন একটা পরিস্থিতি থেকে নিজেকে মানবিকতার ঊর্ধ্বে তুলে নেবার চেষ্টা করছেন, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আশা করি আগামী বুধবার আপনারা আমাদের সঙ্গে থাকবেন যুক্তিতর্কের অনুষ্ঠানে। আমাদের যারা আজকের অতিথি ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের। নমস্কার।